সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, আপনারা সবাই তাকে চিনেন। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি পার্লামেন্টে বাপের দোয়া কমিটি, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাম্প্রতিক সময় যে একটা অ্যাডহক কমিটি হয়েছে পরিচালনার জন্য, সেখানে তামিম ইকবাল সহ অন্যান্য যারা অন্তর্ভুক্ত হয়েছেন তার মধ্যে ৩ জন ব্যক্তি, নারী এবং পুরুষ, তারা কেউ স্বামীর পরিচয় এবং কেউ পিতার পরিচয়, ৩ জন না ৪ জন। মির্জা আব্বাসের ছেলে, সালাউদ্দিন সাহেবের ছেলে এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের ছেলে, আর ববি হাজ্জাজের স্ত্রী ব্যারিস্টার রাসনা ইমাম। তো এদের যে অন্তর্ভুক্তি, এটাকে মস্কারা করে হাসনাত আবদুল্লাহ পার্লামেন্টে বলেছেন বাপের দোয়া কমিটি। ভালো কথা। এখন এটা তো ইন জেনারেল সব বাপের দোয়াতে হয়নি। যেমন ৩ জন পুরুষ, আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের ছেলে, সালাউদ্দিন সাহেবের ছেলে, মির্জা আব্বাস সাহেবের ছেলে, বলতে পারেন যে ঠিক আছে, এই ৩ জন বাপের দোয়া কমিটির গুরুত্বপূর্ণ সদস্য, বাবার পরিচয় তারা সেখানে এসেছেন। কিন্তু রাসনা ইমাম তো বাপের পরিচয় আসেননি, তার বাবা একজন স্বনামধন্য ব্যারিস্টার আক্তার ইমাম, তো সেই পরিচয় আসেননি, তো তিনি স্বামীর পরিচয়ে এসছেন। তো এক্ষেত্রে আসলে বাপের দোয়া কমিটির ক্ষেত্রে রাসনা ইমামের যে অধিকার সেটা ক্ষুণ্ণ হয়েছে। আমি এটা আর কিছু বললাম না, বরং এখানে যদি স্বামীর দোয়া কমিটি হতো, উনি যদি বলতেন, তরুণ একটু আগ বাড়িয়ে বলতেন যে বাপের দোয়া কমিটি, স্বামীর দোয়া কমিটি, তাহলে জিনিসটা সর্বাঙ্গীন সুন্দর হতো। এই বিষয়টা নিয়ে ভীষণ রকম যাকে বলা হয় ট্রল হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, এবং আমার কাছে সবচেয়ে দৃষ্টিকটু যে বিষয়টি মনে হয়েছে সেটি হলো যে এটার আবার কাউন্টার দিয়েছেন স্বয়ং সালাউদ্দিন সাহেব, যার ছেলে এখানে অংশগ্রহণ করেছেন। তিনি এটিকে হালকা করার জন্য বলেছেন যে মাননীয় সদস্য, আমরা তো আসলে মায়ের দোয়া জানি, কিন্তু বাপের দোয়া কমিটি বা এরকম কোনো কথাবার্তা তো কখনো শুনিনি। সালাউদ্দিন সাহেব আসলে স্মার্ট হওয়ার চেষ্টা করছেন, অনেক ব্যাপারে তিনি স্মার্ট, কিন্তু তার এই বক্তব্যটি আসলে স্মার্ট হয়নি। কিছু কিছু ক্ষেত্রে নীরব থাকতে হয়, সব ব্যাপারে রেসপন্ড করা যায় না। ইতিমধ্যে তিনি বাংলাদেশে যথেষ্ট বিতর্কের তৈরি করেছেন এস আলমের সাথে তার সম্পৃক্ততা, তার পরিবারের সম্পৃক্ততা, এবং তিনি নিজে তার স্ত্রীকে নিয়ে, তার সন্তানকে নিয়ে যেভাবে রাজনীতিকে একটা প্রাইভেট লিমিটেড বা ফ্যামিলি কোম্পানি করার চেষ্টা করছেন, এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। আমাদের দেশের রাজনীতি খুবই জটিল, এখানে আসলে দীর্ঘদিন সাস্টেন করাটা খুব কঠিন একটা বিষয়। সালাউদ্দিন সাহেব ছাত্র জীবনে কী রাজনীতি করেছেন আই ডোন্ট নো, আমি জানি না। তার ভিতরে রাজনীতির যে প্রজ্ঞা এবং পলিটিক্যাল যে অ্যাটিটিউড সেটা কতটুকু আছে আমার কাছে দেখে সেটি মনে হয়নি। তিনি সিভিল সার্ভিসের একজন সদস্য ছিলেন, গ্রামের একটা মধ্যবিত্ত পরিবার থেকে আসছেন, দেখতে শুনতে ভালো, সবই ঠিক আছে, কিন্তু আমাদের যে ট্র্যাডিশনাল রাজনীতি, সেই ট্র্যাডিশনাল রাজনীতিতে তার যে উত্থান, এটা অনেকটা আলেকজান্ডারের মতো। এবং এখন তিনি বিএনপির ভেতরে এবং বাইরে সকল মানুষের আক্রমণের শিকার। এবং যখন আপনি কারো ঈর্ষার পাত্র হয়ে যাবেন, হিংসার পাত্র হয়ে যাবেন, এবং এটা যদি ম্যাসিভ আকার ধারণ করে, তাহলে বেশি দিন টেকা যায় না। সালাউদ্দিন সাহেব যেভাবে এখন সংসদের ভেতরে বাইরে, দলের ভিতরে বাইরে, দেশে বিদেশে যেভাবে অনেকগুলো উইংস তিনি পরিচালনা করছেন, এই উইংসগুলোর প্রতিটাই তার জন্য বুমেরাং হয়ে যাবে। ফলে আজকের এই যে ভিডিও করলাম, এই ভিডিওটা করছি এপ্রিল মাসের 8 তারিখে। জাস্ট ওয়েট ফর 6 মান্থ, 6 মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন সালাউদ্দিন সাহেবের এই রমরমা অবস্থা আর নেই। এমনকি তার যদি দপ্তর পরিবর্তন করা হয়, এমনকি তাকে যদি দপ্তরবিহীন মন্ত্রী করা হয়, এমনকি যদি তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দেওয়া হয়, এটা এই সমাজে অস্বাভাবিক কোনো ঘটনা নয়। তিনি তারেক রহমান সাহেবের কত প্রিয়, কত আপনজন। তারেক রহমান সাহেবের কি ক্ষমতা, তার কি ক্ষমতা, তাদের চাইতে হাজার হাজার গুণ প্রেম ছিল।
মহব্বত ছিল, ভালোবাসা ছিল বাদশাহ হারুন আর রশিদের সঙ্গে এবং তার উজিরে আজম জাফর বার্মেকি জাফর বার্মেকির সঙ্গে। খুব বিখ্যাত কাহিনী। তো সেই জাফর বার্মেকিকে তিনি ভালোবাসেন এবং তারা বলতে গেলে জাফর বার্মেকির যে বাবা ইয়াহিয়া বার্মেকি খলিফা আল মনসুরের প্রধানমন্ত্রী ছিলেন, মানে বাদশাহ হারুন আর রশিদের দাদা। আর বাদশাহ হারুন আর রশিদের বাবা যে হাদি, খলিফা হাদি, তারও প্রধানমন্ত্রী ছিলেন। তো হারুন আর রশিদ যখন যাকে বলা হয় জন্মগ্রহণ করলেন, তখন তার তত্ত্বাবধান, তাকে মানুষ করা, তাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব ইয়াহিয়া বার্মেকির উপর দিয়ে দিলেন হাদি না ঠিক খলিফা আল মনসুর। তখন খলিফা মনসুর ক্ষমতা দেয় এবং আজকে যে ইরানের রাজধানী যে তেহরান, তখন আসলে এই তেহরান নাম ছিল রে, প্রাচীন নগরী, এটার নাম ছিল রে, একটা গ্রাম ছিল, ইট ওয়াজ এ গ্রাম। এবং এই জায়গাটাতেই বার্মেকিরা বসবাস করতেন। এবং সেই বার্মেকিরা একসময় ভারত, মানে তারা শত শত বছর ধরে ভারতের রাজনীতি, মধ্যপ্রাচ্যের রাজনীতি, পারস্যের রাজনীতি, এই রাজনীতির ব্যাপারে পরিবারটা হাজার বছর ধরে তারা মানে রাজনীতির যাকে বলা হয় মাস্টার মাইন্ড। তো সেই পরিবারে জাফর ইয়াহিয়া মানে জাফর বার্মেকি আর বাদশাহ হারুন আর রশিদ তারা একই বয়সী ছিলেন, একই সঙ্গে বেড়ে উঠেছেন এবং একই মায়ের দুধ খেয়েছেন। তো বুঝেন সম্পর্কটা কোন পর্যায়ে। যখন হারুন আর রশিদ খলিফা হলেন, তার প্রধানমন্ত্রী হলো জাফর সাদেক, যাকে সবাই জাফর বার্মেকি বলতেন। তো প্রাণান্ত চেষ্টা করেন সম্রাটকে খুশি করার জন্য, খলিফাকে খুশি করার জন্য। খলিফা তার ব্যাপারে খুব খুশি এবং এই একটা সময় তার মনে হলো যে আমি পরীক্ষা করব আমার উজির আমার প্রতি আসলে কতটা বিশ্বস্ত, উজিরে আজম। তখন তিনি করলেন কি, তার আপন বোনকে বিয়ে দিলেন জাফর সাদেকের কাছে। বললেন যে বিয়ে দিলাম, তুমি তার সঙ্গে সেক্স করতে পারবে না এবং এই কথা আমার বোনকে তুমি বলবে না। তোমাদের মধ্যে ঘর থাকবে, একসাথে ঘুমাবে, সব কিছু করবে, কিন্তু সেক্স করতে পারবে না। এবং এটা তুমি যে আমাকে ভালোবাসো আর আমি যে তোমাকে বিশ্বাস করি, এটা একটা প্রমাণ। তো বোঝার চেষ্টা করেন জাফর বার্মেকির উপর কি পরিমাণ মানসিক টর্চার। এবং একটা সময় তাদের মধ্যে সেক্স হয়ে গেল, বোন প্রেগন্যান্ট হয়ে গেল, বাদশা তাকে ধরে আনলেন, তুমি তো বিশ্বস্ত লোক নও। সঙ্গে সঙ্গে তার শিরচ্ছেদ করা হলো। অর্ধ দুনিয়ার মালিক বাদশাহ হারুন আর রশিদ, তার প্রধানমন্ত্রী। তো কাজী তারেক রহমান সাহেব এখন সালাউদ্দিন সাহেবকে যত বেশি ভালোবাসছেন, সেটা সেই জাফর সাদেকের চেয়ে বেশি নয়, কিংবা জাফর সাদেকের যে কোয়ালিটি ছিল তার চেয়ে বেশি কোয়ালিটি না। ফলে খুব বেশি দহরম মহরম খাতির করতে গেলেই আমরা গ্রাম অঞ্চলে বলি ঘন পিড়িতে কাঁথা ছিঁড়ে যায়, ঘন পিড়িতে কাঁথা ছিঁড়ে যায়, এরকম একটি অবস্থা। তো সেখানে তার ছেলেকে ওখানে বসাতে হবে ওখানে, এবং তিনি তার ছেলেকে একবার মানে কি বলবো মানে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেও নিয়ে গেছেন। এটা কোনো দরকার ছিল না। সে ধরে নিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 5 বছর ক্ষমতায় থাকবে বলে ছেলেকে ওখানে, এই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত যে ভদ্রলোক, তিনি তার ছেলের সময় অনেক বদনাম, সে চট্টগ্রাম বন্দরে অল্প কিছু দিনের জন্য তিনি দায়িত্ব পেয়েছেন, ছেলেকে তার সেখানে দিতে হবে। এরকম কুপিতা, কুসন্তান, এগুলো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এই জিনিসগুলো হচ্ছে সমাজে। ফলে কি হলো, হযরত আব্দুল্লাহর মতো মানুষ প্রকাশ্যে তাকে যে অপমান করলো পার্লামেন্টের মধ্যে, আর সেই অপমানটা সে আবার বুঝতেই পারলো না যে তাকে অপমান করা হয়েছে। এই গেল এক। 2 নম্বর হলো যে এখন সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে আরো কয়েকজন লোক যারা আছেন, মনে করা হচ্ছে যে এরা হলো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী। কেউ হয়তো বগুড়াতে বাড়ি, এই যে এখন একজন লোকের ব্যাপারে
অনেকেই তর্ক বিতর্ক করছে যে হু ইজ হি, তার নাম কি? আমিও তার নাম এখন পর্যন্ত জানি না। তো সে একটা মন্ত্রণালয়ের নাকি প্রতিমন্ত্রী। বগুড়া থেকে তাকে এমপি বানিয়ে আনা হয়েছে এবং বলা হচ্ছে যে মাহমুদুর রহমান মান্নার সাথে যে দূরত্বটা মূলত এই ভদ্রলোকের কারণে। তো তার যে ক্ষমতা এই মুহূর্তে পার্লামেন্টের সব মানুষ তাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে এবং তাকে মনে করা হচ্ছে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী। এরপরে লন্ডন থেকে তারেক রহমান সাহেবের সঙ্গে যারা আসছে, হুমায়ুন কবির, মাহেদি, সানি, তাদের একটা বিরাট ক্ষমতা, অস্বাভাবিক ক্ষমতা। এবং বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে, দীর্ঘদিন এই দলের প্রতি যাদের আনুগত্য ছিল, জীবন যৌবন সব কিছু শেষ করে দিয়েছেন, এখন তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য এই মানুষগুলো সাহায্য সহযোগিতা ছাড়া তারা সেখানে যেতে পারছেন না। ফলে এই যে দহরম মহরম এরকম যে একটা অবস্থা, এটা বেশি দিন থাকবে না। একটা ছোট্ট উদাহরণ দিই। ওয়ান্স আপন এ টাইম, যাকে বলা হয় শেখ রেহানা, শেখ হাসিনা ভীষণ রকম স্নেহ করতেন। এত স্নেহ করতেন আপনারা কল্পনাও করতে পারবেন না। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে আমি জীবনে কোনো দিন শেখ রেহানার সঙ্গে কথা বলিনি। আমাদের সাথে সামনাসামনি কোনোদিন দেখা হয়নি। অথচ মানে তিনি আমাকে এতটা স্নেহ করতেন যে আমি যদি তার কাছে গিয়ে কোনো বিষয় চাইতাম, আবদার করতাম, সঙ্গে সঙ্গে সবাইকে বাদ দিয়ে তিনি সেই জিনিসটি করতেন। কিন্তু আমি কখনো তার সামনে যাইনি। একই অবস্থা শেখ হাসিনা। তিনি আমাকে অস্বাভাবিক স্নেহ করতেন, কিন্তু কখনো কোনো অবস্থাতে তিনি একবার দুইবার আমাকে ডেকেছেন, ডাকার বাইরে কখনো তার সামনে যাই নাই। এমনকি পার্লামেন্টে আপনি দেখেন যে একটা ভালো বক্তব্য দিলেন পার্থ। তো পার্থব বক্তব্য দিয়ে বক্তব্য পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সে বক্তব্য দেওয়ার পরেই তার পার্সোনালিটি সে হারিয়ে ফেলে সে সঙ্গে সঙ্গে পাগলের মতো সে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সামনে গেল এবং সে চাইল যে তারেক রহমান সাহেব তাকে কিছু দেখ, তাকে প্রশংসা করুক। পার্লামেন্টে উপস্থিত ছিলেন, তারেক রহমান সাহেব তার বক্তব্য তালিয়ে দিয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু পার্থর যে পার্সোনালিটি, সেই পার্সোনালিটি লস করে তার তারেক রহমান সাহেবের সামনে যাওয়াটাই গুরুতর অপমান তার নিজের জন্য, ব্যক্তিত্বের জন্য, যোগ্যতার জন্য। ফলে তাকে নিয়ে পার্লামেন্টের মধ্যে যে একটা ক্রেজ ছিল সেটা এখন শূন্যতে নেমে এসছে। তিনি গিয়ে আবেগের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রীকে কুলাকুলি করলেন, প্রধানমন্ত্রী বিব্রত হলেন। তারপর সে দ্রুত প্রধানমন্ত্রী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। সে আবার তার সাথে কিছু একটা কথা বলার চেষ্টা করছিল, সময় কাটার চেষ্টা করছিল। প্রধানমন্ত্রী তার পিঠে মৃদু থাপ্পড় দিয়ে বোঝার চেষ্টা করলেন যে ডোন্ট ক্রস ইউর লিমিট। এই দৃশ্য আমরা দেখেছি, এর মধ্যে অনেক সাইকোলজিক্যাল ব্যাপার আছে। এখন ধরুন আমিও 5টা বছর পার্লামেন্টে ছিলাম। আমি যেদিন পার্লামেন্টের খুব একটা বক্তব্য ভাইরাল হয়ে আছে এখনো পর্যন্ত, জামাতের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছিলাম, না ওই দিন দিয়েছিলাম নারী নেতৃত্ব নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্লামেন্টে উপস্থিত ছিলেন। এবং আমার সেই বক্তব্য শোনার পরে মানে শি ওয়াজ সারপ্রাইজড। এত আপনারা দেখতে পারেন যে এতটা সারপ্রাইজ ছিলেন, পাগলের মতো তিনি আমার দিকে তাকিয়েছিলেন। ওখানে টেবিল থাপড়ানোর মতো কিছু ছিল না। বক্তব্য এমন একটা বিষয় ছিল, আমি সেই 1000 বছরে সেই ক্লিওপেট্রা থেকে শুরু করে সেই যে বক্তব্য নারী নেতৃত্ব কিভাবে আসছে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইজমা দিয়ে, কিয়াস দিয়ে এমনভাবে বলে গেছিলাম, হয়তো আল্লাহ আমার মুখ দিয়ে বের হয়ে গেছে। উনি মন্ত্রমুগ্ধের মতো মানে শুনছিলেন। কই আমি তো দৌড়ে তার সামনে যাইনি, কোনোদিন যাইনি। 5টা বছরে একদিনও মানে অধিবেশন শেষ হলে সবাই করতে কি দৌড়ে তার সামনে যেত সালাম দেওয়ার জন্য, লাইনে দাঁড়িয়ে থাকতো, যার সঙ্গে সালাম দিত। জীবনে একদিনের জন্য যায়নি। কিন্তু আমার প্রতি তো ওনার স্নেহ কখনো কমেনি, আকর্ষণ কখনো কমেনি। আর যারা এইভাবে দৌড়ে গেছে, দৌড়ে যাওয়ার ফলে কেউ মন্ত্রী হয়েছে, দৌড় দিয়ে কেউ অনেক কিছু হয়েছে, একমাত্র আবুল হোসেন সাহেব ছাড়া আর কারো ভাগ্যে ধরনের ঘটনা ঘটেনি। তো এইরকম আসলে কি হলো কি যে
ক্ষমতা কেন্দ্রিক যে দৌড়াদৌড়ি, ক্ষমতার জন্য ছুটোছুটি বা আপনার কোনো যোগ্যতা নেই, কেবলই মাত্র অন্যের দয়া বা করুণার ফলে আপনি কিছু একটা পেলেন, তখন যিনি কর্তা মালিক তিনি যখন চাইবেন তখন সেটা আপনার হাত থেকে ছিনিয়ে নেবেন। এভাবে কত মানুষ, অযোগ্য মানুষ মুহূর্তের মধ্যে রাজা হয়েছে, আবার জমিনে ফিরে এসেছে, মন্ত্রী হয়েছে, আমির হয়েছে, ওমরা হয়েছে। একই অবস্থা এই পার্লামেন্টে যাদের এমপি হওয়ার যোগ্যতা ছিল না, তারেক রহমানের দয়া হয়েছে, মন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নাই, দয়া হয়েছে। এখন সেই দয়া হওয়ার কারণে তারা পাগলের মতো আচরণ করছেন প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য, কিংবা প্রধানমন্ত্রী তাকে দয়া করেছে না জানি কি হয়ে গেছি সে দাপট দেখানোর জন্য অসংখ্য শত্রু তৈরি করে ফেলেছেন। আর এই যে শত্রুতার ফলে কি হলো, তাদের এই পদ পদবি থাকবে না। আর আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, দেখুন, আমরা অনেক অনেক ভালো কথা জানি, অনেক ভালো কথা শুনি, কিন্তু এগুলো আসলে মান্য করাটা সবচেয়ে বড় ব্যাপার। একটা বিখ্যাত কথা আছে, জ্ঞানের সবচেয়ে বিপজ্জনক দিক হলো প্রয়োজনের সময় জ্ঞান মনে না আসা। আর তার চেয়ে বড় বিপদ হলো আপনি জানেন কিন্তু আপনি মান্য করেন না। ভীষণ রকম। তো শেখ হাসিনার সঙ্গে আমার যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে একদিন ওবায়দুল কাদের সাহেব আমাকে একদিন বললেন যে, রনি, তোমাকে একটা কথা বলি, তুমি শেখ হাসিনার সামনে আসলে বেশি যেও না। এমন কেন কেন কেন? উনি আমাকে খুব স্নেহ করতেন। বলে কেন কেন কেন? বলে যে আসলে মূল ব্যাপার হলো যে উনার আসলে সব কথা মনে থাকে না। ধরো তোমার সঙ্গে একটা কথা বললো, লিখে রাখলো, সব কিছু করলো, তো সেই কথাগুলো পরবর্তীতে আসলে মনে থাকে না। উনি আমাকে এই কথাগুলো বলেছিলেন 2004-5 সনে। কিন্তু যেই মুহূর্তে তুমি তার কাছে যাবে এবং সে তোমাকে পিক আপ করবে, পুরো হাউস তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমাকে হিংসা করবে এবং সবাই তোমার কাছে টাকা চাইতে আসবে, স্বার্থ চাইতে আসবে, পদ পদবি চাইতে আসবে, আর তুমি আর কিছুই দিতে পারবে না। তখন গিয়ে তারা উল্টো শেখ হাসিনার কাছে তোমার বিরুদ্ধে কান ভারী করবে, তোমার চাকরি থাকবে না। ওবায়দুল কাদের এই কথাটা আমি একেবারে এখন পর্যন্ত অক্ষরে অক্ষরে মান্য করি। ফলে কি হলো, কোনো ক্ষমতাধর লোক, মানে একজন লোকের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব, এই যে এখন যারা মন্ত্রী হয়েছেন বা আওয়ামী লীগের আমলে যারা মন্ত্রী ছিলেন, প্রায় সব মন্ত্রীর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক। তাদের দুঃসময় তারা সবাই আমার কাছে এসছে। আমার একটা ক্যারেক্টার হলো আমি সবসময় মজলুমের পক্ষে থাকি, ছোটোকাল থেকেই। কোনো মানুষ বিপদে পড়ছে আমি এগিয়ে যাই, না ডাকলেও এগিয়ে যাই। ফলে অনেকের সাথে বিপদের দিন আমার খুব বন্ধুত্ব হয়। আর এই মানুষগুলো যখন সুসময়ে আসে, আমি সবার আগে, আমি দ্য ফার্স্ট ম্যান, তাদের টেলিফোনে অ্যাটেন্ড করি না, তাদের কাছে যাওয়া তো দূরের কথা। তো সেই অর্থে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস, তারেক রহমান সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা বড় বড় পদ পদবিতে আছেন বা ছিলেন, এই যেমন এখন মির্জা ফখরুল সাহেব আছেন, আগে ওবায়দুল কাদের সাহেব ছিলেন, এরকম সবার সাথে, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যে আগে ছিলেন কামাল সাহেব, আমার একেবারে পাশে বসে।